সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংক রুগ্ন ব্যবসা প্রতিষ্ঠান এক্সিট নীতিমালা হালনাগাদ করেছে। এখন ৫% মোট দায়ের পরিশোধ করে কোনো রুগ্ন প্রতিষ্ঠান তার এক্সিট চাইতে পারবে। এটা কতটা কার্যকর হবে? একই সঙ্গে ২ সপ্তাহ পরে ঈদ আসছে, শিল্প খাত আসলে কোনো অস্থিরতা মালিকরা দেখছেন কিনা, এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, তিনি নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। শুরুতে একটু আলোচনাটা আমরা, যেহেতু ২ সপ্তাহ পরেই আপনাদের একটা ঈদ আসছে আমাদের, তো ঈদ তো আসলে পোশাক খাতের জন্য অনেক সময় আমরা দেখি যে কিছুটা উদ্বেগেরও কারণ হয়। বেতন বোনাসে বাড়তি চাপ আপনাদেরকে সামাল দিতে হয়। এবার আসলে প্রস্তুতিটা আপনাদের কেমন? সরকার বলেছে যে মার্চ মাসের বেতন ও 15 দিনের বেতন আপনাদের পরিশোধ করতে হবে। আপনারা আর্থিকভাবে আসলে আপনারা কোন পরিস্থিতিতে আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ঈদ আসলে বাড়তি চাপে আমরা না, ফ্যামিলির বাবা মাও কিন্তু বাড়তি চাপে থাকে। কারণ ফ্যামিলিতে যদি 5-7 সন্তান থাকে, ছেলে মেয়েদের চাহিদা থাকবে নতুন কাপড়, নতুন বা ঈদে ঘুরতে যাব, এটা থাকে। এটা তো গার্মেন্টসও তো আর বাইরে কিছু না, বাইরে কিছু দেখতে চাই না। গার্মেন্টসটাকে আমরা আলাদা করে না দেখে যদি আমাদের জীবনের সাথে মিশাই ফেলি, তাহলে আমরা আলোচনা করা বা এই গার্মেন্টসকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা সহজ বলে আমি মনে করি। ঈদে স্বাভাবিক কারণে অন্য অন্য বছরের তুলনায় এবার ঈদটা এমনভাবে পড়েছে, যেটা হলো যেমন আমরা ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু মার্চের 7 থেকে 10 তারিখের ভিতরে আমরা পে করি। ঠিক তাহলে মার্চের 10 তারিখের মধ্যে একটা বেতন পে করা হলো। ঠিক আবার ঈদ যেহেতু মার্চের 1 তারিখ অথবা 31 তারিখ হবে, তাহলে পুরা মাসটা তারা কাজ করলো, তাহলে তারা আসলেই দাবিদার আরেকটা বেতনের, যেহেতু তার কর্মদিবস শেষ হয়ে গেল। তৃতীয়ত বোনাস। এই 3টা দাবি কিন্তু একদম পাশাপাশি। দেখেন, আবার মার্চের পরে এপ্রিলের 10 তারিখ আবার বেতন কিন্তু এই উপরন্ত আমরা বাড়তির উপরে বাড়তি চাপে আছি। সেটাও চাপ আমাদের এত উপলব্ধি করতে হতো না যদি আমাদের গার্মেন্টস সেক্টরটা যদি তার নিজস্ব গতিতে চলতে পারতো। যেহেতু গার্মেন্টস সেক্টর দৃশ্যগতি চলতে পারে না, আমাদের বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়। সেই ব্যারিকেডটা আমি আসলে ব্যারিকেড বলবো না, এটা তো নীতি কিছু পরিবর্তন করতে হবে। আমাদের কিছু আইনের সংশোধন দরকার, আমাদের কিছু কাস্টমসের আইনের সংশোধন দরকার। কারণ ডে বাই ডে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরাও আসলে এগিয়ে যাচ্ছি। তো আমরা যদি এই নীতিগুলি সংশোধন করে আনি, বা আমরা যদি প্রত্যেক উদ্যোক্তাই এই ঈদকে না, শ্রমিকদের পাওনা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক উদ্যোক্তারা কিন্তু তারা সবসময় তাদের আপ্রাণ চেষ্টা করবে আমরা তাদের পাওনাটা বুঝিয়ে দিতে পারি। বাট তাদের বিহাইন্ডে কিছু প্রবলেম থাকে। সেই প্রবলেমের মধ্যে যেমন নাম্বার 1, আপনি আজকে দেখেছেন পত্রিকায় এসেছে, আমাদের ইনসেন্টিভের ব্যাপার আছে। সেটা কিন্তু 700 কোটি সরকার যে পাওনা আছে, তার মধ্যে 200 কোটি টাকা ছাড় দিচ্ছে মাত্র। তো সরকারও তো এগিয়ে আসতে হবে। যদি এখানে আরও কিছু ইনসেন্টিভের টাকা ছাড় দেওয়া হতো, তাহলে এইটা দিয়ে বেতনটা দিতে পারতো। 2 নম্বর হলো যে আমাদের যেমন গত জুলাই আগস্টের যে আন্দোলনের সময়, আন্দোলনকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আন্দোলনে সারা বাংলাদেশে বিশ্বব্যাপী সেটাকে আলিঙ্গন করে নিয়েছে। তো এই কারণে কিন্তু ফ্যাক্টরি বন্ধ ছিল, এরপরে ফ্লাড আসলো, ফ্লাডে কিন্তু রাস্তাঘাট বন্ধ ছিল। দেশের একটা পরিবর্তন হচ্ছে, প্রশাসনের লোক কাজ করতে পারতেছে না, কারণ গত সরকারের একটা নীতিতে কাজ করে গেছে, নতুন সরকারে কী করবে, সামনে কী আসবে, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে সবাই কিন্তু প্রপারলি কাজটা করতেছে না। যার কারণে আমাদের এক্সপোর্টটা পিছিয়ে গেছে। আর এক্সপোর্টটা পিছিয়ে যাওয়ার কারণে আমাদের অনেক পেমেন্ট, এর আগে করোনার ধাক্কা অনেক পেমেন্ট আসেন নাই। সরকার আমাদের পাশে ছিল, সফট লোন দিয়েছে। সফট বলতে এইটাও একটা লোন, এটা কিন্তু প্রণোদনা নয়, এটা টাকা দিয়েছে, এটা ইন্টারেস্ট নিবে, এটা সময়টা বাড়া দিচ্ছে। সব কিন্তু উদ্যোক্তারা কিন্তু ইন্টারেস্ট দিয়েই কিন্তু নিতে হচ্ছে। তাহলে সেটারও চাপটা রয়ে গেছে, কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিছু দুষ্টুবার পেমেন্ট করতে না। সব কিছু মিলে গার্মেন্টসের সময়টা কিন্তু সুখকর নয়, বাট আমরা সুখকরে যাচ্ছি। আমরা আশা করি ঈদের সময় এত বড় সমস্যা হবে না, এটা আমরা কাটে উঠতে পারবো বলে বিশ্বাস করি আমি। আপনারা, এটা সত্য যে আপনারা অনেক উদ্যোক্তাই শ্রমিককে, আপনি বলছিলেন যে শ্রমিককে পরিবারের অংশ মনে করেন, এটি সত্য। আবার এই যে আমরা দেখছি যে কিছু ছোট ছোট আন্দোলন দেখছি, অনেক দিন ধরে আন্দোলন হচ্ছে। তো যেহেতু ঈদ আসতেছে, বেতন বোনাসের একটা চাপ থাকবে,
শ্রমিকরা অনেক উদ্যোক্তার খামখেয়ালিপনার কারণে অনেক শ্রমিক রাস্তায় আন্দোলন করবে, কিন্তু তারা তো আসলে পরিবার পরিজন নিয়ে বিদেশে ঈদ করতে যাবে, এই মানসিকতাও তো অনেক উদ্যোক্তার আছে। এটি তো দুঃখজনক। দেখেন, একটা বাপের যদি 6টা সন্তান হয়, 6টা সন্তান এককভাবে একই প্যারালালভাবে তারা জীবনযাপন তো করে না। বাংলাদেশে গার্মেন্টস শিল্প 4000, 3000, বা আমরা ইতিমধ্যে দেখলাম যে বিজিএমএ সর্বশেষ যে আপনার ভোটার লিস্ট পাবলিশ করতে যাচ্ছে, সেখানে ঢাকাতে 1443টা, চট্টগ্রামে 315 কি 20-এর মধ্যে আছে। তাহলে অনেক সংখ্যা কিন্তু কমে আসছে, রাইট? এখন থেকে আমি ধরে নিলাম যে ঢাকা চট্টগ্রামে 2000-এ দিলাম আমরা 2000টা ফ্যাক্টরি, তারা কিন্তু 2000 ফ্যাক্টরি আন্দোলন হচ্ছে হয়তো 10টা বা 20টা ফ্যাক্টরি। তাহলে আপনি 10টা বা 20টা ফ্যাক্টরিকে সামনে রেখে টোটাল গার্মেন্টস সেক্টরকে আপনি ঢালাওভাবে বলা ঠিক হবে না, এক। দ্বিতীয়ত দেখেন, এবার যে কিছু আপনি বললেন যে গার্মেন্টস উদ্যোক্তারা দেশে বাইরে ঈদ করতে যাচ্ছে, বাট তাদের ওয়ার্কাররা কি আদৌ বেতন পাচ্ছে কিনা। দেখেন, যদি 2000-এর মধ্যে যদি আমি 1950 জন ফ্যাক্টরির ওনার যদি সময়মতো ঈদ করতে তার শ্রমিকের পানা বুঝাই দিতে পারে, তার থেকে যদি 50 জন লোক তার বিবি বেছে নিয়ে, যেহেতু সে দেশের সময় দিতে পারে না, ঈদ কাটতে যায়, সেটাকে আপনি অপরাধ মনে করবেন? সেটাকে আমিও তো অপরাধ মনে করি না। তবে যেখানে এই যেসব ফ্যাক্টরিগুলি ইতিমধ্যে বিজিএমই এবং বাংলা বিজিএমের উদ্যোগে যে 15টা টিম কাজ করতেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, বিজিএমই সহ, তারা কিন্তু সব আস্তে আস্তে কিন্তু ছোট করে নিয়ে আসছে। সর্বশেষ মনে হয় 10টা গ্রুপ 20টা ফ্যাক্টরি এইতে নিয়ে আসছে তারা, এবং 36টা ফ্যাক্টরি টোটাল, যেটা হলো ঝুঁকির মুখে আছে। এগুলো নিয়ে বিজিএমই এবং গভর্নমেন্ট কাজ করতেছে। আশা করি এই ঈদের আগে শ্রমিকদের বেতন ব্যবস্থায় কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ সময়মতো পেয়ে যাবে। এরপরেও সরকার একটা ডিক্লারেশন দিয়েছে, দেখলাম গত পরশুদিন, যে 20 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। এটা আসলে এইভাবে না বলে, যদি এইভাবে বলে 20 তারিখ হয়তো আমার ব্যাংক খোলা আছে কি না, পেমেন্ট আসছে কি না, এটা হিসাব নিকাশের ব্যাপার আছে। তবে আমরা সরকারের সিদ্ধান্ত অ্যাপ্রিসিয়েট করে, তারা আমাদের পাশে আছে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পাশে, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এবং উদ্যোক্তারা বিজিবিও আছে। আশা করি আমরা ঈদের আগে তাদের যেই বন্ধের আগে তার পাওনা দানা দিয়েই আমরা সুন্দর মতো সবাইকে নিয়ে ঈদ করতে পারবো। আপনি একটু বলছিলেন যে নগদ সহায়তা যেটি পান, প্রায় 7000 কোটি টাকা বকেয়া, 2000 কোটি টাকা হয়তো বা অর্থ মন্ত্রণালয় ছাড় করবে, তো বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আপনারা সরকারের সঙ্গে এটি নিয়ে দেন দরবারে ব্যর্থ হলেন কেন? দেখেন, সরকারের সাথে দেন এটা চলো প্রত্যেক সময় কিন্তু হয়, বিশেষ করে ঈদের সময় একটু বেশি দেন দর করতে হয়। আপনাদের বিকিএমই থেকে এবং বিজিএমই থেকে সরকার থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করেছে এগুলি ছাড় দেওয়ার জন্য। সরকার হয়তো বিভিন্ন যাচাই বাছাই আমলাদের জটিলতা আছে আমাদের দেশে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো সব কিছু মিলে দেখলাম প্রথমে 1000 কোটি, পরে আরও 1000 কোটি, আরও কিছু দাবি করতেছে। সরকার তো লিমিটেশন আছে, যেহেতু একটা সরকার দেশ থেকে মাত্র বিতাড়িত হলো, একটা ইন্টিরিয়ার সরকার এখন আছে, তারাই বা নিজেরা কতটুকু সামাল দিতে পারবে। সব কিছু মিলে সরকার কাছে আমাদেরকে দাবি দেওয়া আছে, এবং সরকারও আশেপাশে উদ্যোক্তারা চেষ্টা করতেছে। তবে সরকারকে আরও একটু উদ্যোগী হওয়া উচিত, যে সরকারে আসুক, যদি এই সেক্টরকে টিকাইতে হয়, যদি এই ট্রেডকে বাঁচায় রাখতে হয়, যদি এমপ্লয়মেন্ট জেনারেশনের যে ধারাবাহিকতা অব্যাহত রাখতে হয়, তাহলে সরকারকে আরও অনেক বেশি সহযোগিতার হাত নিয়ে আসতে হবে। আর উদ্যোক্তারা আছে, আজকে দেখেন সরকারের সহযোগিতা কম থাকার কারণে, আমাদের কাস্টমসের দৌরাত্মের কারণে, আমাদের বন্ডের হ্যাসেলের কারণে, আমাদের অসাধু কর্মকর্তার কারণে নিউ জেনারেশন দিয়ে ব্যবসা আসতেছে না। কারণ তারা এসে যে হ্যাসেলের সম্মুখীন হয়, এটা আমাদের নিউ জেনারেশনদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। সো যদি আমাদের এই ট্রেডকে বাঁচাইতে হয়, আমার মনে হয় আমাদেরকে সবাই মিলে একটা সহজভাবে, ওই যে আমরা ওয়ান স্টপ সেল যেটা বলে, যে আমরা কেন এতগুলি লাইসেন্স ঘুরতে যাব, কেন আমরা ওই দিন আমাদের ফোরাম থেকে প্যানেল লিডার মাহমুদ হাসান বাবু স্পষ্ট কথা বলছে যে অডিটটা কেন এটা ইয়ার কাছে থাকতে হবে, এটা তো বাংলাদেশে অনেক অডিট ফার্ম আছে, তাদেরকে দিয়ে দেন। যদি তাদের অডিটের মাধ্যমে আমরা ইনসিডেন্ট নিতে পারি, তাহলে তারা আমরা ফ্যাক্টরি অডিট করতে পারে। অনেকগুলি জটিলতা এখানে আছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি সহজে অব্যাহত থাকে, সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। ঠিকই বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে গেলে আসলে পোশাক খাত অর্থনীতির একেবারে খুব শক্তিশালী খাত। আমি শুরুতে যেটি বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক একটি এক্সিট পলিসি হালনাগাদ করে দিয়েছে। আগে
10% ব্যাংকের দায় দিয়ে আপনারা রুগ্ন প্রতিষ্ঠান এক্সিট চাওয়ার সুযোগ ছিল, সেটা এখন 5% করা হয়েছে। একটু বলবেন যে আমি খবর নিয়ে দেখলাম যে এই 10% যে শর্ত ছিল তাতে গত 8 মাসে একটি প্রতিষ্ঠানও এক্সিটের জন্য আবেদন করে নাই। এখন যেটা হালনাগাদ করা হলো তাতে কি রুগ্ন প্রতিষ্ঠান বের হয়ে যেতে পারবে আদৌ? দেখেন, এটা আসলে নির্ভর করে যে আপনার লোনের পরিমাণ কতটুকু। যেমন আমি আপনাকে একটা সুন্দর সহজ একটা ব্যাখ্যা দিয়ে দিই যে আপনি আমরা ব্যাংক থেকে ঋণ নিলাম হয়তো 50 কোটি টাকা। ঋণ নিয়ে আমি যেদিন ঋণটা নিয়েছি ওই দিন থেকে কিন্তু ইন্টারেস্ট কালেকশন হয়ে গেছে, শুরু হয়ে গেল। আমার কিন্তু এই ব্যবসাটা করতে গিয়ে আমাকে 6 মাস ওয়েট করতে হচ্ছে ফর কনস্ট্রাকশন আর ইমপ্লিমেন্টের জন্য। 6 মাস পরে স্টার্ট করলাম, বাট ব্যাংক কিন্তু তার পার্সেন্টেজ গনে গনে জমা করতেছেন। তো এখানে এই ঋণটা একসময় ক্লাসিফাইড হয়ে যায়। ক্লাসিফাইড হয় কী কারণে? ব্যবসাটা প্রপারলি চালাতে পারে, যে কোনো কারণে ক্লাসিফিকেশন চলে গেল, যাওয়ার পরে রুগ্নশীলে পরিণত হয়ে গেল। যখন ক্লাসিফিকেশন গেলো তার লোনের সাইজটা কত হইলো। এখন যদি 5% দেওয়া, যদি তার লোন যদি মানে 100 কোটি টাকা হয় তাহলে 5% মানে 5 কোটি টাকা, রাইট? 5 কোটি টাকা দিয়ে তো নতুন আরেকটা ব্যবসায়ী করা যায়। আপনার তো এরপরে 5 কোটি টাকা দিয়ে আপনার কেন 10% দিয়ে আসলো না? 10% দিয়ে আসতে হলে 10 কোটি টাকা ক্যাশ পে করো এবং 3 বছরের মধ্যে তুমি টাকাটা পে করে চলে আসতে হবে। তাহলে 10 কোটি টাকা যদি কেউ ক্যাশ পে করতে পারে আর 3 বছরে বাকি টাকা দিতে পারে, এটা দিলে তো আর আপনাকে রুগ্ন হওয়ার দরকার ছিল না। সে তো মানি ম্যান। এই জন্য এই 5% দিয়েও যেটা করতেছে তার লোনের সাইজ ঠিক করতে হবে, কত লোনে কত পার্সেন্ট দিবে, তার অ্যাসেটের দামটা হয় কি না, তার কী অবস্থা, এটা অ্যানালাইজ না করে একটা আইন করে দিলে তো এটা বাস্তবায়ন হবে না। তা আমার মনে হয় যেটা এখনও করেছে এটা একমাত্র পারবে কারা? যারা টাকা পাচার করেছে, যারা ব্যাংক হারিয়ে করে লুট করেছে, তাদের দ্বারাই সম্ভব। প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করতে গিয়ে জেনুইন কারণে যারা এখানে ক্লাসিফাইড হয়ে গেছে, তারা রুগ্ন হয়ে গেছে, তারা এখান থেকে বের হয়ে কোনো সুযোগ নেই। এবং রুগ্ন তো শিল্প হয়েছে, এখন উদ্যোক্তারাও রুগ্ন হয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলি রুগ্ন হয়ে যাচ্ছে এবং রুগ্ন অবস্থায় দুনিয়াতে চলে যেতে হবে। এই পলিসিটা এখনও প্রপারলি করা হয় না। এটা করার জন্য এটা এক্সপার্টেস দরকার, বিজিএমই দরকার, উদ্যোক্তা দরকার, গভর্নমেন্ট দরকার। সবাই একসাথে বসে একটা সুন্দর এক্সিট পলিসি আমাদের করতে হবে। আদারওয়াইজ এটাকে এক্সিট প্রপারলি আমরা রূপদান করতে পারবো না। আপনারা কর্মসংস্থান করেন, আপনি বলছিলেন ধরেন 20 বছর 25 বছর ব্যবসা করলেন, কর্মসংস্থান করলেন, অর্থনীতিতে অবদান রাখলেন। কোনো কারণে আপনার নিয়ন্ত্রণে না থাকার কারণে তো আপনি ব্যবসা রুগ্ন হতে পারে। তখন সরকার বলেন, আপনার প্রতিষ্ঠানের কর্মী বলেন, ব্যাংক বলেন, সবাই তো আসলে গলা চেপে ধরে উদ্যোক্তাদের। তো একটু বলবেন যে রুগ্ন হওয়ার তো মালিকের অদূরদর্শিতার বাইরে রুগ্ন হওয়ার তো মানে মালিকের নিয়ন্ত্রণের বাইরে থাকা অনেক কারণ আছে। কি কি কারণে সাধারণত রুগ্ন হতে পারে? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন থেকে উপস্থাপন করেছেন যে আসলে রুগ্ন হওয়ার জন্য যে কারণগুলি, একটা হলো যে মালিকদের অদৃশ্য কত পার্সেন্ট আমি তো জানতেছি না। আমি বাইরে থেকে অর্ডার দিলাম, আমি কাজ করতেছি, সে 1 বছর 2 বছর 10 বছর কন্টিনিউ ব্যবসা করতেছি, 11 বছরের সময় সে গিয়ে কিন্তু ব্যাংকআপ হয়ে গেল, আমার কিন্তু 10 লক্ষ টাকা আসলো না। এই হলে একটা হইতে পারে। দ্বিতীয় হতে পারে যে কোনো আপনার এখানে একটা গুডস আমি পাঠাতে গিয়ে কোয়ালিটির কারণে ফেলে দিতে পারে। কোয়ালিটি তো মালিক করে না, করে এমপ্লয়ি যারা আছে, যারা শ্রমিক বেড়ে গেছে, তাদের কারণে কোয়ালিটি প্রবলেম হতে পারে। দেখেন ইদানিং গেলে আরও কিছু যে টেস্ট রিপোর্ট লাগে। এখন বাংলাদেশ এসজিএস দিল টেস্ট রিপোর্ট পাস, কিন্তু তারা আবার এই গুডসটা নিয়ে কিন্তু বাইরে টেস্ট করে, ওখান থেকে ফেল। আমার গুডস হলো সাগরে, আমি ব্যাক করে আনতে পারতেছি না, বায়ার নিচ্ছে না, এখন কী করবো? এটা আরেকটা কারণ হতে পারে। তৃতীয়ত হলো তো যে কোনো পেমেন্ট আসলো না। যেমন ইদানিং গেলে বাংলাদেশের রুলসগুলি আছে যে ইএক্সপি ওভার ডিউ থাকলে আমাদের ফার্দার ব্যবসা করতে দেবেন না। এখন আমাদের 1 বছরে 200টা ইএক্সপি দিলেন, রাইট? একটা ইএক্সপি কোনো কারণে পেমেন্ট আসলো না। এখন এই না আসার কারণে আপনি কিন্তু আসতে ব্যবসার সংযোজিত হয়ে গেল। এখন পরবর্তী গেলে আপনি কিন্তু পারমিশন নাও, স্পেশাল পারমিশন নাও, পারমিশন নিতে শিপমেন্টে শেষ। এই হলো একটা। পোর্টে মাল আসলো, কোনো কারণে এইচএস কোড মিললো না, এইচএস কোড আপনি পাঠান এনবিআরে, ওখানে পারমিশন নেন, আমার ফোনটা 20 লাখ টাকা এসে গেলো। নট অনলি দ্যাট, আমি ওই সব মালটা সময় মতো ফ্যাক্টরিতে আনতে না পারার কারণে আমি এটা ডিসপিউট করতে না, বা 10% ডিসকাউন্ট দিয়ে দিল। এই ক্ষুদ্র করে প্রবলেম আইসিতে একসময় আমরা ক্লাসিফাইড হয়ে যায়, রুগ্ন হয়ে যায়। এই রুগ্নগুলি হবে না।
যদি বাংলাদেশে প্রপারলি আইনের প্রয়োগ থাকে, যদি আমাদের মানুষের চরিত্র সৎ করতে পারি, আমরা যদি নিজেদেরকে ভালো মানুষের তো আমরা প্রকাশ করতে পারি, এবং যখন যে ট্রিটমেন্টটা করা দরকার সে সাথে সাথে করা যায়। যেমন এখন আমি এই বেতন ভাতার সময় বলি যে আপনার হয়তো মাল প্রডিউস হচ্ছে, কিন্তু আপনি মালটা হয়তো 25 তারিখ করে পাঠালে আপনার একটা ট্রাক ভাড়া পে করতে হবে 80,000 90,000 1 লক্ষ টাকা। তাহলে একটা ট্রাক 1 লক্ষ পাঠালে প্রফিটের অংশ কত? তাহলে অনেকে করে কি মালটা ঈদের পরে পাঠাবো, ঈদের পরে পাঠাতে ডকুমেন্ট তো পাচ্ছেন না। এখন যদি ব্যাংক বসে থেকে বিল অফ লেডিং না দিলে টাকা দিব না, ভাই আমি আজকে দিনে আমি 5 দিন পরে দিব, আমাকে 10 দিন সময় দাও, 20 দিন সময় দাও, এটা কিন্তু ব্যাংক করতে পারে। ব্যাংক করছেও, কিন্তু সরকার থেকে একটা নীতিমালাও যাচ্ছে, বাট আমরাও তো অনেক সময় সরকারকে মানি না। আমাদের দেশে তো আইন অমান্যের প্রবণতা অনেক বেশি, অতএব অনেকগুলি কারণে কিন্তু রুগ্ন শিল্প পরিণত হয়। সেটা মালিকদের অদক্ষতার পার্সেন্টেজ আমি 5% দেবো না এখানে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যে হালনাগাদ যেটি করেছে, এটি যদিও 2024-এর জুলাইয়ের প্রজ্ঞাপন কিছুটা পরিবর্তন আনলো, শুধু 3টি ধারাতে আমরা দেখলাম। এখানে কোনোভাবেই কোনো উপায় নেই যে আছে ছোট এবং বড় কারখানাকে আলাদা করে দেখবার, কিন্তু এটি তো ছোট কারখানার সক্ষমতা এবং বড় কারখানার সক্ষমতা তো এক নয়, সবাইকে এক করে দেখলো বাংলাদেশ ব্যাংক। এটি কি বাংলাদেশ ব্যাংকের একটি অদূরদর্শিতা? আমি আসলে অদূরদর্শিতা বা ডাইরেক্ট এভাবে বলবো না, বাট তাদের আর কিছু হোমওয়ার্ক করার প্রয়োজন ছিল। কারণ অদূরদর্শিতা অবশ্যই যারা বসে আছে তারা তো আর এখানে যোগ্যতা না নিয়ে বসে নাই, তবে আর একটু হোমওয়ার্ক করলে সুবিধা হতো যে আদৌ যে নীতিটা করতেছে এই নীতিটা আদৌ ফিজিবল কিনা, আদৌ সে পারবে কিনা। দেখেন আমি তো বহন করতে পারবো সর্বোচ্চ 50 কেজি বা 60 কেজি, তা আপনার মাথায় 160 কেজি দিলে যে না তোমার ভাগে 160 কেজি তুমি এখন নিয়ে যাও, এটা তো আমাকে দিলেও তো 160 কেজি পারবো না আমি। বাট যদি আমাকে 2টা-3টা স্লট করে দেওয়া হয়, ধরো এখানে 160 কেজি দিলাম, তুমি 3বারে পার করো, এটা কিন্তু সম্ভব। তা আপনার তুমি 160 কেজি ভাগে পড়ছে আর তুমি 101বারে নিয়ে যাও, এটা হবে না। এর জন্য যেই আমাদের এক্সিট পলিসিটা, এটা অনেক রদবদল করতে হবে, অনেক হোমওয়ার্ক করতে হবে, ফ্যাক্টরির সাইজকে দেখতে হবে, তার অ্যাসেটকে দেখতে হবে, সব থেকে একবার যদি করে আনে এটা, তাহলে অনেক কিন্তু আমাদের দেশে যদি আমরা কুরিন যেটাকে বলি, ক্লাসিফাইড যেটাকে বলি, অনেক কমে আসবে, ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, অসাধু ব্যবসায়ীরা ছিটকে পড়ে যেতে হবে। যারা ব্যবসা করে ভাত খেতে চায়, যারা ব্যবসা করে সমাজে অবদান রাখতে চায়, তারা কিন্তু এগিয়ে আসবে। একটু ছোট করে একটু জানতে চাই যে 2004 এবং 2005-এর দিকে তো প্রায় 350 রুগ্ন কারখানা শনাক্ত হয়েছিল, তাদের কি এক্সিট দেওয়া সম্ভব হয়েছে কিনা? আপনি যেহেতু ট্রেড বডির রাজনীতির সাথে জড়িত, একটু বলবেন। তখন 350-400 আইডিভিডি হওয়ার পর লাস্টে 60-টা সেটা সংখ্যাটা 60-এ চলে আসছিল, কিন্তু সেখান থেকে 60 জন এখানে বেরোতে পারেন নাই। এখান থেকে হয়তো 10-12 জন বেরোতে পারছে, আর কেউ বেরোতে পারে নাই। তার কারণ রুগ্ন তো আমি নিঃস্ব হয়ে যাচ্ছি, রাইট? আমাকে যদি বলে তুমি 100 কোটি টাকা তোমার ঋণ আছে, তুমি এখন এই মুহূর্তে 5 কোটি টাকা জমা দাও আর 3 বছরের টাকাটা দিয়ে দাও, এটাই কি আমাদের সম্ভব? আমি তো করতে হলে ব্যবসা করতে হবে, আর আপনি যখন আপনি এক্সিটে যাবেন তখন তখন ব্যবসা করতে পারবেন না, তাহলে অ্যাসেট বিক্রি দিতে হবে। আপনার কি অ্যাসেটের দাম আছে? তখন যারা ব্যাংকার ছিল, তখন যারা লোন দিয়েছে, তারা কি অ্যাসেটের যথার্থ মূল্যায়ন করেছে? আমরা যদি ওইদিকে প্রশ্ন করতে যাই, অনেক প্রশ্ন বেরিয়ে আসবে। অতএব আমি মনে করি যে এই যে এক্সিট প্ল্যানটা দীর্ঘদিন যে উদ্যোক্তাদের চাহিদা বা সরকারের সদিচ্ছা বা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এখনও এই এক্সিট প্ল্যান নিয়ে যথেষ্ট কাজ করতে হবে। যথেষ্ট কাজ করার পরে কিছু ফল আমরা পেতে পারি, না হলে এখান থেকে ফল আমরা আসলে পেব না। যার কারণে আমরা প্রত্যেক জায়গাতে বাংলাদেশে আমরা একটা স্বচ্ছ এক্সিট প্ল্যান চাচ্ছি। আমরা জেনুইন যারা ন্যায়সঙ্গতভাবে যারা ক্লাসিফিকেশন হয়ে গেছে বিভিন্ন কারণে, তাদেরকে বের করে দেওয়া হোক। আর যারা ইচ্ছাকৃত ক্লাসিফাইড, যারা ব্যাংকের টাকা লুট করে বিদেশ পাচার করে, যারা ব্যাংকের টাকা নিয়ে বেগমপাড়া করে, যারা ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, তারা এই আইনের আওতায় আসুক। এটা আমরাও চাই। আমরা কোনো সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, তাদের প্রতি ইন্ডাস্ট্রিজ না হয়। আপনি একটি বিষয়ে আলাপ করছিলেন যে ব্যাংক থেকে ঋণ নিলে, রুগ্ন হয়ে পড়লে আপনার প্রজন্মকেও সেই অর্থ টেনে যেতে হয়, প্রজন্মের পর প্রজন্ম, এবং ঋণ নেওয়ার সময় নিজের ব্যক্তিগত গ্যারান্টি দেন, আবার চেক দিয়ে ফৌজদারি অপরাধে আপনাদের বিরুদ্ধে, উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা হয়। এটা বলবেন আসলে ব্যাপারটাকে কীভাবে দেখেন? আসলে আমি মাঝে মাঝে একটা কথা বলি, এটা আসলে যে আমরা একসময় নীল চাষের কথা পড়ছিলাম, নীল চাষ, ব্রিটিশের নীল চাষ। আমি মনে করি এই দায়িত্বটা ব্যাংকারদেরকে দিয়ে গেছে। তার কারণটা হলো, দেখেন আপনারা লোন নিচ্ছেন, আপনার সক্ষমতা যাচাই করে
ব্যাংক আমাদের লোন দিচ্ছে। এর মধ্যে যত পেপারস আমরা সাইন করতে হয়, এই পেপারস দেখে পড়ে সাইন করে যদি কেউ বুঝে, তার দ্বারা ঋণ নেওয়া সম্ভব না। তাহলে আপনি বসে থাকবেন? তাহলে আপনি বাংলাদেশের অর্থনীতির সাথে সচল রাখতে চাচ্ছেন, ব্যাংক তার প্রফিট করতে যাচ্ছে, উদ্যোক্তা ব্যবসা করতে যাচ্ছে। আসলে এই জিনিসগুলো অনেক রিভিউ করার প্রয়োজন আছে। দেখেন, আমি মাঝে মাঝে এইভাবে বলি যে ভাই, আমি ঘুমাচ্ছি, আমার ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু ঘুমাচ্ছে না। আমি মারা যাচ্ছি, আমাকে হয়তো আমার মোবাইলটাই বেজে উঠছে, ব্যাংক থেকে ফোন আসতেছে, আমি তো মারা গেলাম, তো মোবাইল তো আর মারা যায় নাই যে ভাই আপনি ওই ইয়েটা তো দেওয়া হয়নি, ইনস্টলমেন্ট দেওয়া হয়নি। বাট আমি মরার পরেও কিন্তু লোন চালু আছে। কিন্তু এটা একটা রিক্লাসিফাইড এভাবে হয় না। কিন্তু ব্যাংক যেভাবে শুক্রবার নাই, শনিবার নাই, ঈদ নাই, জন্মাষ্টমী নাই, ঈদে মিলাদ নবী কিচ্ছু নেই, কন্টিনিউ 360 দিন কিন্তু ইন্টারেস্ট করেই যাচ্ছে। কিন্তু আপনার কোনো কর্মকর্তার অ্যাবসেন্সে যে আমার 10 দিন ফাইলটা হাঁটলো না, এটার বিচার কিন্তু এদের হবে না। ওদের কোনো বিচার নাই, সমস্ত বিচার কিন্তু আমাদের। অতএব যে আমাদের থেকে চেক নয়, যে তারা চেক নিয়ে যাচ্ছে, চেক নিয়ে যে ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাচ্ছে, ইদানিং শুধু চেক না তো, নতুন করে নতুন সিস্টেম কিন্তু আমাদের আঙ্গুলের চাপ কিন্তু নিয়ে যাচ্ছে, সব নিয়ে আমাদের বাঁধার চেষ্টা করতেছে। ভাই, এত অবিশ্বাসের ব্যবসা করেন কেন? আমরা তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখি, আমরা তো অবিশ্বাস করি না। আমাদের অল পেমেন্ট তো ব্যাংকে আসে। এখানে বিশ্বাস অবিশ্বাস, এখানে ভালো খারাপ অনেক কথা প্রচলিত আছে। আসলে আমরা সব তো বলতে চাইলে অনেক সময় বলতে পারি না। এখানে কিছু সদিচ্ছার ব্যাপার আছে, ইচ্ছার ব্যাপার আছে। তবে ব্যাংকের তাদের যে টাকা উঠানোর যে পলিসি, আমি তাদের পলিসি তাদের ওই অ্যাঙ্গেলে চিন্তা হলো ঠিক আছে, বাট আমাদের অ্যাঙ্গেলে চিন্তা হলো ঠিক নেই। কারণ তারা আপনি চেক নিচ্ছেন, আপনি আমার ইন্ডিভিজুয়াল বন্ড নিচ্ছেন, আপনি আমার গ্যারান্টি নিচ্ছেন, পার্সোনাল গার্ড নিচ্ছেন, অ্যাসেট নিচ্ছেন, আপনি মর্গেজ করতেছেন, আপনি রিটেকিং করতেছেন, 16 আনা পূর্ণ করতেছেন। কিন্তু যখন আমি ব্লক হয়ে যাচ্ছি, আমার যখন 100 কোটি লস হয়ে যাচ্ছে, ব্যাংক তো সেখানে শুধু মুনাফাই করবে, লস করবে না। ব্যাংকের তো উচিত সেখানে আপনারা শেয়ার করা, সেটা কিন্তু ব্যাংক করতেছে না। একটু বলবেন যে এই যে আপনি কাস্টমসের কথা বলছিলেন, বন্ড লাইসেন্স না থাকলে তো আপনারা রপ্তানিকারক হিসেবে স্বীকৃতি পান না। এই যে রপ্তানি করতে চাইলে বন্ড লাইসেন্স, রপ্তানিকারকের স্বীকৃতি পেতে চাইলে বন্ড লাইসেন্স লাগবে, এটি আসলে খুব জরুরি নাকি এটা এই ধারাটা প্রত্যাহার করলে আমাদের রপ্তানি বাড়বে আরও? আসলে আমরা যেহেতু সেন্ট্রাল বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ডেস্ক বোর্ডের সব এন্ট্রি হয়ে যাচ্ছে, এখন আর বন্ডের প্রয়োজন আসলে আমি মনে করি না। যেহেতু আমরা বন্ড লাইসেন্স দিয়ে মাল আনার পরেও কত পাউন্ড সুতো আনলাম, কত পাউন্ড আমি বা কত গজ ফেব্রিক আনলাম, এটা কিন্তু আমাকে প্রত্যেকটা এক্সপোর্ট অর্ডার অথবা যেটা এসছে ওই নাম্বার অনুযায়ী কিন্তু ইনপুট দিতে হবে, কত পিস কাজ, কত পাউন্ড সুতা অথবা কত গজ কাপড়। তাহলে সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেস্কটা তো রয়ে গেছে, ওখান থেকে টান দিলে কিন্তু মিলে যায় বছরের পর আপনি কত ইনপুট করছেন আর কত এক্সপোর্ট করছেন। আর বন্ডটা তো হলো যারা মানে ইনপুট করে বাইরে থেকে আনে, আমাদের দেশীয় গুডস দিয়েও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি, এটা এক্সপোর্ট অর্ডারের মাধ্যমে। অতএব বন্ড লাইসেন্সটা এখন জরুরি আছে বলে আমি অত মনে করি না। যেহেতু সব কিছু আমাদের এখন লিঙ্ক আপ হয়ে গেছে, আমাদের ইউডির সাথে, চিটা কাস্টমারের সাথে, বন্ডের সাথে, বাংলাদেশ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক সবাই এক হয়ে গেছে, এখন আর বন্ডের জন্য মনে করি না। এবং বন্ডটা উঠে দিলে মনে হয় আমাদের এক্সপোর্টটা আরও অনেক গতি বেড়ে আসবে এখানে। কারণ বন্ডের হ্যাসেল মারাত্মক হ্যাসেলে পড়তে আমাদের। দেখেন, একটা গুডস আমি আনবো, এক্সপোর্ট করবো, আমার বন্ডে উল্লেখ নেই, এটা আনতে পারবেন না, তাহলে আমি এক্সপোর্টটা হারাইলাম। আমি একটা গুডস অর্ডার পেলাম, অর্ডার করতে এটা আমাদের এইচএস কোড মিলে না, কোথাও লাইসেন্স নেই, এসএস কোড সংশোধন করেন। এবং এখন পর্যন্ত কোনো ফুল এসএস কোডের আসে নাই, প্রত্যেক মাসে মাসে আমাদেরকে সংশোধন করতে হয়। এবং এসএস কোডের কারণে চিটাং পোর্টে মাল পড়ে থাকে, ঢাকা এয়ারপোর্টে মাল পড়ে থাকে, আমরা লিস্ট করতে পারি না, না পারার কারণে আমাদের শিপমেন্ট টাইম মিললে ধরতে পারি না। এই জিনিসগুলো কিন্তু মানুষ শুনে, বাট আমার থেকে কিন্তু ইন্টারেস্ট কিন্তু উঠতেই আছে। আমি যে এই যে বন্ডের বা এসএস কোডের কারণে 1 মাস দিয়ে আমি ওভারডিউ ইন্টারেস্ট দিলাম, আমি যে চিটাকে ড্যামারেজ দিলাম, আমি যে গুডস রেডি করতে পারলাম না, এটা কিন্তু কেউ দেখবে না। কিন্তু ব্যাংক কিন্তু 1 মাস ডিলে করলেন কেন, ওভারডিউ ইন্টারেস্ট নিয়ে যাবে। এবং যারা এটাকে ইন্টেনশনালি হোক, বুঝার কারণে হোক, না বোঝার কারণে হোক, আইনের কারণে হোক, অনেক সময় ওখানে আইনের চোখ অন্ধ, তো আইনে আছে কিছু করে না, বাট করা উচিত। এই সমস্ত হ্যাসেল রাখার পরও আমরা কিন্তু ইন্টারেস্ট থেকে আমরা মুক্তি পাচ্ছি না। সমস্ত এন্ড অফ দ্য ডে সমস্ত দায় কিন্তু আমাদের কাছে আসতেছে। অতএব আমি মনে করি বন্ডাইসের অতটা গুরুত্ব আছে বলে এই মুহূর্তে আমি এটা মনে করি না। আচ্ছা, একটু আপনি যেহেতু ট্রেড বডির রাজনীতি করেন, একটু রাজনীতি প্রসঙ্গে একটু আসি। আপনি যেহেতু বিজিএমইর যে নির্বাচনী জোট একটি অংশ, ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন,
নির্বাচন বোর্ড তো গঠন করা হয়েছে। তো একটু বলবেন যে আপনাদের প্যানেল লিডার ঘোষণা করেছেন আপনারা, গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে আপনারাও অভিযোগ করেছেন, যদিও শেষ পর্যন্ত আপনারা টিকতে পারেননি, ভুয়া ভোটার। এবার সেটি শোনা যাচ্ছে যে বিপুল সংখ্যক ভুয়া ভোটার শনাক্ত হচ্ছে। একটু বলবেন যে কি তথ্য আছে এটি নিয়ে আপনাদের কাছে? আমি প্রথমে ডিফার করবো, শব্দটা ভুয়া ভোটার না, ভোটার ভুয়া হইতে পারেন না, বাট যারা ভোটারগুলি বানিয়েছে তারা ভুয়া। তারা ইন্টেনশনালি নিজেদেরকে ক্ষমতা আনার জন্য, নিজেদের গদিটা শক্ত করার জন্য তারা কিছু জাল জালিয়াতির মাধ্যমে তারা কিছু ভোটার সৃষ্টি করছে। ভুয়া ভোটার মানে আমি তো একজন ভোটার, কিন্তু ভোটারদের কোনো দোষ নেই এখানে। দোষ হলো যারা এখানে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাহিনী হলো এখানে। সো বিজিএমইতে এবার যে গত ইলেকশনগুলি আমরা দেখেছেন, আসলে যদিও আপনি ব্যবসার সাথে বিজিএমই হিসেবে নিয়ে আসছেন, আর যেহেতু ফোরামের মানে প্রশ্ন করেই ফেলছেন, না বলে আর পাচ্ছি না। আসলে গত 5টা ইলেকশন, 5-6টা ইলেকশনে ধারাবাহিকভাবে ঠিক বাংলাদেশের যেভাবে আপনি এই 2007-এর পরে 111-এর পরে যে সরকারগুলি ক্ষমতা আসছে এবং থাকার জন্য যা যা পায় তারা করা দরকার, দিনের ভোট, রাত্রের ভোট, ভুয়া ভোট, কুকুরের ভোট, সব তো ভোট দেখলাম আমরা। আপনার মাধ্যমে, আপনাদের বদলতে আমরা দেখছি কিন্তু এগুলি। তাহলে এই পরিপ্রেক্ষিতে লাস্টের ভোটও হয়ে চলে গেল বিনা প্রতিদ্বন্দ্বিতা, ডামি ক্যান্ডিডেট দিয়ে। সেম জিনিসটা বাংলাদেশের একদম পাকেরগড় থেকে সচিবালয় পর্যন্ত এই সংক্রমণটা কিন্তু হয়ে গেছে, বিজিএমইর বাইরে নয় কিন্তু। কারণ যারা ওই সময় ক্ষমতায় ছিলেন বিজিএমইতে, তারাই কিন্তু ক্ষমতা আছেন। না যে আমাদের সাবেক মিনিস্টার টিপু ভাই, আমাদের আতিকুল ইসলাম উনি মেয়র, সিদ্দিক ভাই, মহিউদ্দিন ভাই, সালাম মুর্শিদি, আমরা সিরিয়াল, আমি এটা বলা সমস্যা না, তো সিরিয়াল তো বিজিএমইতে আছে। সর্বশেষ আমাদের কচি ভাই সহ তারা তো একই সূত্রে গাঁথা, যার কারণে যেহেতু তাদের কিছু সরকারের কিছু অনৈতিক কার্যকলাপ পাবলিক সাপোর্ট করে ভোট দিবে না বিদায় তারা নিজেদের মন গড়া কিছু ভোটার করে ফেলছিল। এবার 5ই আগস্টের পরে শুধু ফোরাম না, সাধারণ উদ্যোক্তাদের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের দাবি যে এই অবৈধ ভোটে যারা নির্বাচিত হয়ে আসছে, এই অযাচিত অনৈতিকভাবে যারা আসছে, এই ভোট থাকতে পারে না। তাহলে ভোটটা ফেলে দেওয়া সব আমাদের প্রশাসক মহোদয়ের নেতৃত্বে সহায়ক কমিটি যে যাচাই বাছাই করে যে ভোটারের যেখানে আমাদের প্রায় 2600 ভোটার ছিল, সে ভোটার ছিল 2600। এর মধ্যে আমরা দিলাম ঢাকাতে 1443 আসছে, আরও নতুন কিছু মেম্বার হচ্ছে। এটা নিয়ে আমরা ক্লিয়ার করি, ভোটার এক জিনিস, মেম্বার এক জিনিস। প্রত্যেকটা ভোটার তাকে বিজিএর মেম্বার হইতেই হবে, কিন্তু প্রত্যেক বিজিএর মেম্বার কিন্তু ভোটার না, কারণ ভোটার কিছু ক্রাইটেরিয়া আছে। এটা ভুল ব্যাখ্যা যাচ্ছে এখানে। তাহলে ভোটাধিকার পাওয়ার জন্য 1443, আর চিটাগাংয়ে হয়েছে 312 মতো। তো ওখানেও কিছু আবার যাচাই বাছাই চলতেছে। বিজিএমই আরেকটা যাচাই বাছাই করছে, হুদাবাসী আছে যারা চেক করে, এখানেও যাচাই বাছাই করে আমার মনে হয় 1400 বা 1450, 1500 ঢাকাতে ক্রস করার আপাতত আমি কোনো সুযোগ এই মুহূর্তে আমি দেখি না। হতেও পারে চিটাগাং হয়তো 300 থেকে কমেও যেতে পারে, না হলে 320 হয়ে যাবে, এর মধ্যে ভোটারটা হবে। তো আমি মনে করি সম্মিলিত পরিষদ এবং ফোরাম তারাও তাদের প্যানেলে ডিক্লেয়ার করেছেন, আমরা আমাদের প্যানেলে ডিক্লেয়ার করেছি। বাকি প্যানেলটা আমরাও চিরে হয়তো দিয়ে দেবো, যেহেতু মাত্র নির্বাচনের কমিশন গঠনে তারা নির্বাচনের ডেট, প্রার্থী প্রত্যাহারের ডেট, সাবমিশনটা দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আমরাও সব রেডি করতেছি। তো আমরা ইনশাল্লাহ এবার প্রিপেয়ার্ড, এবং বাংলাদেশের জনগণ আমি মনে ফোরামের সাথে আছে। গত 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে তারা অবশ্যই তারা সত্যের পথে আছে, এবং ফোরাম এরম একজন, আমার দল এরম একজন নেতাকে নির্বাচনী প্যানেলে ডিক্লেয়ার করেছেন, যেই নেতার ইতিহাসে কোনো ফেলিওর জিনিসটা নাই, যেই নেতা সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না, যেই নেতার এই ক্যাপাসিটি, শিক্ষাগত যোগ্যতা আছে, যেই নেতার বার্গেনিং ক্যাপাসিটি আছে, আমরা এরকম একজন নেতাই কিন্তু এখানে প্যানেল ডিক্লেয়ার করেছি। বাকি জাতিকে দিব আমরা দেখে শুনে, ওই সমস্ত নেতৃত্বকে দিব যারা এই দেশের স্বার্থ রক্ষা করতে পারবে, যারা এই ট্রেডের স্বার্থ রক্ষা করতে পারবে, যারা সততার সাথে বিজেপিকে এগিয়ে নিতে পারবে। আমি আশা করব, এবং আজকে যদি প্রশ্ন করে বলছেন আপনার মাধ্যমে, যারা এই দর্শক যারা আছে সবার কাছে আমার একটাই আহ্বান, দল মত নির্বিশেষে
সত্যিকার নেতা নির্বাচন করি, আমাদের দেশের পক্ষে আমরা দাঁড়াই, অর্থনীতিকে সমৃদ্ধ করি, বিজিএমের হারানো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি এবং আমরা সঠিক নেতাই নির্বাচন করবো সামনের ইলেকশনে। এই আহ্বানটুকু আপনার মাধ্যমে সবাই রইল। আপনি শেষ প্রশ্ন ছোট করে একটু জানতে চাই যে সম্মিলিত পরিষদের কথা বলছিলেন, সম্মিলিত পরিষদের কর্মকাণ্ডে বিগত দিনে আপনি যাদের নাম বলছিলেন, শফিউল ইসলাম মহিউদ্দিন, টিপু মুন্সি, সালাম মুর্শিদি, আতিকুল ইসলাম, তারা তো এখন নেই, নতুন নেতৃত্ব এসে সম্মিলিত পরিষদের দায়িত্ব নিয়েছে। এই যে একটি নির্বাচনী জোটের এই যে এত করুণ পরিণতি, এটিকে আসলে আপনি উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখেন? আসলে এটাকে এভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশে তো 16 বছর শাসন করে, যিনি শাসন করেছেন এবং যারা বলেছে করোনার থেকে আমরা অনেক শক্তিশালী, তাদের শক্তি তো আমরা দেখলাম। সো এইটা আসলে করুণ পরিণতিজন উপরে দূর হয়ে যায়, নিচে তো অটোমেটিক হয়ে যাবে আসলে এখানে, কারণ একই সূত্রে গাঁথা এগুলি। অতএব এইটা এই আলোচনাটা থাকে আজকে আমরা শিক্ষা নিব, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব যে আপনার কোন কর্মের কারণে কোন ফল ভোগ করছেন, আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে জবাব দিতে হবে মানুষের কাছে। আপনি জননেতা হবেন, আপনি বিজনেস লিডার হবেন, আপনাকে জবাব দিতে জন্য রেডি থাকতে হবে। আমি মনে করি যে নেতা জবাব দেওয়ার প্রস্তুত আছে, ওই নেতাকে আমরা নিয়ে আসি, আমরা আমাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যের সামনে দিয়ে কাটিয়ে যাই। এটাই মাহে রমজানে আপনার মধ্যে সবার আহ্বান। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং আমি নাগরিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে মাঝে সুন্দর সুন্দর আলোচনা করেন, এই আলোচনার মাধ্যমে আমি মনে করি সত্য একদিন উদ্ঘাটিত হবে এবং আমরা সততার দেশকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডিসকাশনের পর্বে ছিলাম, আমরা এক্সিট পলিসি নিয়ে আলাপ করলাম। অতিথি যেটি প্রত্যাশা করলেন যে একটি রুগ্ন প্রতিষ্ঠানে এক্সিটের জন্য একটি স্বচ্ছ পলিসি আসলে দরকার, আমরাও তেমনটি মনে করি। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কাস্টমসের হয়রানি, বন্ড লাইসেন্স সংক্রান্ত যে হয়রানি, আমরা চাই বাংলাদেশে বেসরকারি খাতের প্রসারে এই ধরনের হয়রানি থাকবে না, সেই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।